হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি বিজয়িতা। আজকে তোমাদের আমি নতুন একটা ক্লাস শুরু করছি, কারক ও বিভক্তি। তো বিভক্তিটা আমি এখানে লিখেছি, তবে বিভক্তি সম্পর্কে খুব বেশি জানার তোমাদের দরকার নেই। বিভক্তি জিনিসটা কি, কারণ তোমরা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ছোটো থেকে কারকের সাথে বিভক্তিটা তোমরা পড়েছো, যে এই কারক এই বিভক্তি যুক্ত হয়ে বসেছে, বা কোন কারক কোন বিভক্তি, এই কারক এই বিভক্তি। তো সেই জন্য বিভক্তি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আমি কারকের সাথে বিভক্তিটা একটু কনসেপ্টে জুড়ে দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া বিভক্তি থেকে যে সেরকম ধরনের কোনো ক্লাস আসে মানে ক্লাস বলছি, সেরকম ধরনের কোনো কোয়েশ্চেন আসে ডেপ থেকে, সেটা নয়। তোমাদের কারক থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা হয়। জাস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বিভক্তি সম্পর্কে একটু কিছু কথা তোমাদের বলে নেব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। কারক কাকে বলে এটা প্রথমে আমাদেরকে জানতে হবে, কারণ যেই চ্যাপ্টার আমরা শুরু করছি সেটা যদি কাকে বলে বা কি জিনিস সেটা আমরা না জানি তাহলে তো হবে না। তো এবার আমি বারবারই একটা কথা বলি যে আমি রুট লেভেল থেকে এই জন্যই তোমাদের বোঝানোর চেষ্টা করি, কারণ এরকম অনেক স্টুডেন্ট আমার আছে যারা আমার এই ক্লাসটা করছে, তারা হয়তো বাংলার সাথে অনেক দিন ধরেই ডিটাচ। তো তাদের কারক বিভক্তি হয়তো ছোটবেলায় পড়েছিল, এখন আর কিছুই মনে নেই। তো সেই জন্য একেবারে বেসিক লেভেল থেকে বা রুট লেভেল থেকে কিন্তু পড়াটাই আমাদের সব থেকে ভালো। এবং তোমরা যারা অল্প অল্প জানো বা অল্প অল্প মনে আছে, তাদের জন্য বোঝানোর ক্ষেত্রে রুট লেভেল থেকে পড়ানোটা কিন্তু বেশি ফ্রুটফুল হয়ে থাকে। ওকে, তো তাহলে কারক কাকে বলে এটা একটু আমরা এক কথায় জেনে নেব, যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। এটা আমরা পড়তে গিয়ে আমরা বুঝতে পারবো যে সমস্ত কিন্তু কারক যেটা সম্পর্ক যেটা নির্ণয় হচ্ছে, কর্তৃকারক হোক, কর্মকারক হোক, করণকারক হোক, যেটাই হোক, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বাক্যের মধ্যে থাকা একটা ক্রিয়াপদ এবং সেই ক্রিয়াপদের সাপেক্ষে নামপদের সাথে তার যে সম্পর্ক, যে কোনো একটা নামপদের সাথে সেই বাক্যে থাকা ক্রিয়াপদের যে সম্পর্ক, সেইটাকেই কিন্তু কারক বলে আমাদের বিবেচিত হয়। এবার যখন আমরা উদাহরণটা পড়ব তখন আমি তোমাদেরকে এই কারকের যে সংজ্ঞা সেটাকে আরো একটু ভালো করে তোমাদেরকে ডিটেলিং করে দেবো, ঠিক আছে? তবে এতটুকু তোমরা মাথায় রাখো যে কারক হচ্ছে সেটাই, যে একটা বাক্য স্থিত, অর্থাৎ একটা যে কোনো বাক্য যদি আমরা ধরে নিই, সেই বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা থাকবে সেই ক্রিয়াপদের সাথে যে কোনো নামপদের যে সম্পর্ক একটা স্থাপন হয়, সেই সম্পর্কটাকেই বলা হয় কারক। এবার সেই সম্পর্কটা বিভিন্ন ধরনের হতে পারে, তাই কারকের প্রকারভেদও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তো সেই নিরিখে কারকের প্রকারভেদ আমরা দেখে নেব। কারকের প্রকারভেদের মধ্যে কিন্তু প্রথম যেটা, সেটা হচ্ছে কর্তৃকারক, দ্বিতীয় কর্মকারক, তৃতীয় করণ, চতুর্থ সম্প্রদান, পঞ্চম অপাদান এবং ষষ্ঠ অধিকরণ। অর্থাৎ এই 6টা কিন্তু কারকের প্রকারভেদ রয়েছে, এবং এই 6টা কারকের প্রকারভেদ আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব, কারণ তোমাদেরকে একেবারে ভালো করে আমি বুঝিয়ে নোটটা করার চেষ্টা করেছি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, এবং ক্লাসটাও আমি সেইভাবেই নেব। সেই জন্য আমি দুটো পার্টে ভাগ করেছি। আমি চাইলেই একবারে তোমাদেরকে 6টা কারক একেবারে বলে শেষ করে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করব না, কারণ তোমাদের বোঝার ক্ষেত্রে সেটাতে অসুবিধা হতে পারে। তো কারকের প্রকারভেদটা আমাদের জানা হয়ে গেল, কর্তৃকর্মকরণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এবার আমাদেরকে জানতে হবে যে কোনটা কি কারক, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক ঠিক কেমন হলে সেটা কর্তৃকারক হবে, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্কটা ঠিক কেমন হলে সেটা সম্প্রদান কারক হবে বা সেটা করণ কারক হবে, সেটা এবার আমাদেরকে জানতে হবে। তার আগে একটু আমরা জেনে নেব যে বিভক্তি জিনিসটা কি। বিভক্তি জিনিসটা আমি তোমাদেরকে খুব শর্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা তোমাদের পরীক্ষার সিলেবাসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। সেই জন্য বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য, অর্থাৎ বাক্যস্থিত একটা শব্দ তার সাথে আর একটা শব্দের অন্বয়, অর্থাৎ অন্বয় কাকে বলছি আমরা, মিল। অন্বয় মানে একে অন্যের সাথে যুক্ত, অন্বয়। তো সেই অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, কিছু কিছু বর্ণ যুক্ত হয়, সেই বর্ণগুলোকেই বলা হয় বিভক্তি। একটা উদাহরণ দেখে আমরা এটা বোঝার চেষ্টা করব। উদাহরণটা দেখলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে আরো ব্যাপারটা। যেমন দেখো, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে বাক্যটিতে ছাদে কথাটা ইউজ হয়েছে। দেখো, আমরা জানি জেনারেলি একটা বিশেষ্য পদ ছাদ, সেই ছাদের সাথে আমরা বলছি যে ছাদে বসে, অর্থাৎ সেই ছাদ শব্দটির সাথে একটা এ কিন্তু যুক্ত হচ্ছে, এবং সেই এটাই হলো এ বিভক্তি।
বোঝা গেল আশা করি। তাহলে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে যদি আমরা ছাদে শব্দটাকে যদি আমরা নিয়ে নিই তাহলে দেখতে পাবো যে ছাদ শব্দটার সাথে একটা এ কিন্তু যুক্ত হয়েছে দয়ে একার হিসেবে, তাই তো? তাহলে এখানে কিন্তু এ বিভক্তি যুক্ত হয়ে ছাদটা ছাদে হয়ে গেল। এরপরে দেখো মা বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তো মা মা একটা বিশেষ্য পদ, এই মায়ের সাথে কিন্তু আবার কিছুই যুক্ত হয়নি, ময় আকার মা, মা শব্দটির সাথে কিন্তু কোনো এ বিভক্তি বা ও বিভক্তি কিছুই যুক্ত হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো শূন্য বিভক্তি, ঠিক আছে, কারণ মায়ের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি। কিন্তু দেখো শিশুকে, শিশু একটা বিশেষ্য পদ, শিশুকে এর সাথে কিন্তু একটা কে যুক্ত হয়েছে, শিশু একটা বিশেষ্য পদ, তার সাথে একটা কে যুক্ত হয়েছে, তাহলে শিশু যুক্ত কে বিভক্তি। তাহলে শিশুকে এই শব্দটার মধ্যে কি বিভক্তি যুক্ত হয়েছে না কে বিভক্তি। তাহলে এই যে শিশু আর কে, এই দুটো শব্দের অন্বয় সাধনের জন্য আমরা একটা বর্ণ যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে কয়েকারে কে। তাহলে এই যে বর্ণগুলো আমরা যুক্ত করছি এগুলোকে আমরা বিভক্তি বলতে পারি। যেমন ছাদে এই ক্ষেত্রে এ বিভক্তি এবং শিশুকে এই ক্ষেত্রে কে বিভক্তি। এরপরে দেখো চাঁদ দেখাচ্ছেন, অর্থাৎ চাঁদ এটাও একটা বিশেষ্য পদ, কিন্তু চাঁদের সাথে কিন্তু কোনো রকম কোনো বিভক্তি এই ক্ষেত্রে যুক্ত হয়নি, তাই আমরা বলবো শূন্য বিভক্তি, চাঁদ যুক্ত শূন্য বিভক্তি। ইত্যাদি পদে বিভিন্ন বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে একটা লাইন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু কি কি বিভক্তি যুক্ত হচ্ছে কোন কোন বিশেষ্য পদে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গেল তোমাদের বিভক্তি। এবার দেখো বাংলা শব্দ বিভক্তি একটু দেখে নাও, শূন্য বিভক্তি অথবা অবিভক্তি। শূন্য যেটা বিভক্তি আমরা বলছি সেটা মানেই কিন্তু অবিভক্তি, ঠিক আছে, কিছু নেই মানে অবিভক্তি আছে। তারপরে এ বলতে উন্তস্ত, তে বলতে এ, কে, রে, র, এ, এই কয়টি কিন্তু বাংলা শব্দ বিভক্তি, এগুলোকে কিন্তু খাঁটি বাংলা শব্দ বিভক্তি বলা হয়। এছাড়াও কিন্তু বিভক্ত স্থানীয় কয়েকটি অব্যয় শব্দ কারক সম্বন্ধে নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত রয়েছে, কিন্তু এত ডিটেলস তোমাদের জানার কিন্তু এখানে বা এই ক্ষেত্রে কোনো দরকার নেই বললেই চলে। তো এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখো কারকের প্রকারভেদ, এখানে কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। তো আমি কিন্তু আজকে তোমাদের ক্লাসে কর্তৃ কারক এবং কর্মকারক এই দুটো কারক কিন্তু তোমাদেরকে আজকে আমি পড়াবো। তো চলো তাহলে নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু শর্টে, অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এগুলো সব তোমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিটেলসে পড়াবো এক একটা করে ধরে ধরে। কিন্তু তার আগে কারকের সম্পর্কে যে আমাদের মানে একটু মানে ধারণাটা ক্লিয়ার করে নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটা লাইন থেকে সমস্ত কারকগুলোকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু আমি কারকের প্রকারভেদ এই স্লাইডটা তোমাদের জন্য আলাদা করে তৈরি করেছি। দেখো, আশা করি তোমাদের ইন্টারেস্টও গ্রো করবে এবং কারক সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যখন আমরা ডিটেইলিং করব, কর্তৃকারক, কর্মকারকে ডিটেইলিং করব, তখন কিন্তু তোমার আর অসুবিধা হবে না বুঝতে, ঠিক আছে। তো দেখো, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে প্রত্যক্ষ সম্বন্ধ তা 6 প্রকারের হতে পারে। এই বাক্যটা পড়তে গিয়ে আমরা দেখতে পাবো যে যেইগুলোর মানে প্রত্যেকটা 6টা কারকে আমরা ভাগ করছি, সেই সবকটা কারকই কিন্তু ক্রিয়াপদের সাথে কোনো না কোনো সম্পর্কে আবদ্ধ, ঠিক আছে। তাই বলা হয়েছে যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে প্রত্যক্ষ সম্বন্ধ সেটাই হচ্ছে 6 প্রকারের কারক। অর্থাৎ কারক কাকে বলে তার সাথে নিশ্চয়ই তোমরা মিল পাচ্ছ। আচ্ছা, এবার আমি উদাহরণটা বোঝানোর জন্য তোমাদেরকে যেই লাইনটা তুলে নিয়েছি সেই লাইনটা একটু দেখে নাও। আচ্ছা, এখান থেকে লাইনটা, রাজা শ্রীনগরে রাজকোষ থেকে নিজ হাতে গরিবদেরকে অর্থ প্রদান করছেন, এইটুকু হচ্ছে বাক্যটা। এবার এই বাক্যটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের 6 প্রকার সম্পর্ক বেরিয়ে আসবে। কি করে দেখো, আর একবার লাইনটা আমরা পড়ে নিই। রাজা শ্রীনগরে, ঠিক আছে, একজন রাজা, তার রাজ্য শ্রীনগরে, রাজকোষ থেকে, তার যে রাজকোষ, রাজার যে রাজকোষ রয়েছে সেই রাজকোষ থেকে নিজ হাতে গরিবদেরকে অর্থ প্রদান করছেন।
তাহলে এখানে দেখো প্রথম যেটা আমরা প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কে দান করছেন, রাজা দান করছেন। তাহলে কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি রাজা, এটা কিন্তু হয়ে যাচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা সাধারণভাবে এটা বুঝতে পারছি যে কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু সেটা সাধারণত কর্তৃকারক হয়ে থাকে। এইবার দেখো কি দান করছেন, কি দান করছেন রাজা, অর্থ দান করছেন, তাই তো। তাহলে কি দান করছেন অর্থাৎ কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হয়ে যায় কর্মকারক। ঠিক আছে, এরপরে দেখো কিসের এগুলো তোমাদেরকে আমি একটা লাস্টে চার্টও দিয়ে দিব যে কি ধরনের কিভাবে তোমরা বুঝতে পারবে কোনটা কি কারক। এখানে জাস্ট কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য খুব শর্টে বোঝাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি যেটুকু তোমাদেরকে বোঝাচ্ছি ঠিক সেইটুকুই তোমরা বোঝার চেষ্টা করো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদের সমস্ত কিছু নোট প্রোভাইড করে দেবো, কিভাবে কোন কারক আইডেন্টিফাই করতে হয় সব কিছু তোমাদের বলে দেবো। কিসের দ্বারা দান করছেন, নিজ হাতে দান করছেন, তাই তো। কিসের দ্বারা, নিজ হাতে, তাহলে এটা হচ্ছে করণ কারক, অর্থাৎ দ্বারা দিয়া বোঝালে সেটা কিন্তু করণ কারক হয়ে থাকে। দ্বারা দিয়ে এখানে বোঝাচ্ছে তাহলে সেটা করণ কারক হচ্ছে। অ্যান্সারটা কি, নিজ হাতে, তাহলে নিজ হাতেটুকু কিন্তু এখানে করণ কারক। আচ্ছা, কাকে দান করছেন, কাকে, কাকে যখন বোঝাচ্ছে তখন কিন্তু সেটা সম্প্রদান কারক, অর্থাৎ দানটা কাকে করা হচ্ছে না গরিবদেরকে, তাহলে গরিবদেরকে হচ্ছে হয়ে গেল এখানে সম্প্রদান কারক। কোত্থেকে দান করছেন, কোত্থেকে, রাজকোষ থেকে, নিজের রাজকোষ থেকে, তাই তো। তাহলে কোথা থেকে দান করছেন এটা হচ্ছে অপাদান কারক হয়ে যাচ্ছে, অর্থাৎ রাজকোষ থেকে দান করছেন তাই রাজকোষ থেকে হয়ে যাচ্ছে অপাদান কারক। আচ্ছা, কোথায় দান করছেন না তার রাজ্য শ্রীনগরে দান করছেন, এটা হচ্ছে অধিকরণ কারক, অর্থাৎ কোথায় দান করছেন জায়গাটা বোঝাচ্ছে যে কোথায়, কোথা থেকে, তাহলে এটা হয়ে যাচ্ছে অধিকরণ কারক। তাহলে একটা জিনিস বোঝো, এখানে কিন্তু দান করছেন অর্থাৎ যেটা ক্রিয়াপদ, এখানে ক্রিয়াপদ কোনটা, দান করছেন, তাই তো। একটা কাজ করা বোঝাচ্ছে, অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, সেটাকে আমরা ক্রিয়াপদ বলছি। ডুইং ওয়ার্ড, দান করছেন। তাহলে এই যে দান করছেন, এই যে শব্দটা, এই দান করছেন কিন্তু দেখো প্রত্যেকটাতেই কমন। কে দান করছেন, কি দান করছেন, কিসের যারা দান করছেন, কাকে দান করছেন, কোত্থেকে দান করছেন, কোথায় দান করছেন, সব জায়গাতে কিন্তু এই ক্রিয়াপদটা রয়েইছে। এবং এই ক্রিয়াপদের সাথে কিন্তু এক একটা শব্দ, অর্থাৎ রাজা দান করছেন, কে দান করছেন, রাজা দান করছেন, তাহলে ক্রিয়াপদের সাথে কিন্তু রাজার একটা সম্পর্ক বোঝাচ্ছে, সেটা কি, কর্তৃকারক। কি দান করছেন না অর্থ দান করছেন, তাহলে অর্থের সাথে কিন্তু দান করছেন একটা সম্পর্ক বোঝাচ্ছে, সেটা হচ্ছে কর্মকারক। কিসের দ্বারা দান করছেন, কিসের দ্বারা দান করছেন, তাহলে দান করছেন নিজে হাতে, তাই তো। তাহলে দান করছেন এর সাথে নিজ হাতে, এটার একটা সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে, যেটার নাম হলো গিয়ে করণ কারক। কাকে দান করছেন, সেই দান করছেনের সাথেই কিন্তু গরিবদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, না কাকে দান করছেন, গরিবদেরকে দান করছেন, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে সম্প্রদান কারক। এইভাবে কিন্তু ক্রিয়াপদ দান করছেন এর সাথে প্রত্যেকটা পদের কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে বা একটা প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধটাই কিন্তু এই 6 প্রকারের ক্রিয়াপদ। অর্থাৎ এক কথায় বলতে গেলে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক বা সম্বন্ধ সেটাই কিন্তু কারক। আর কারক যেহেতু 6 প্রকার তাই এই সম্পর্ক কিন্তু 6 ধরনেরই হতে পারে। এতটুকু তোমরা বুঝে গেলে। এইবার আমরা ডিটেলসে পড়ব। আচ্ছা, চলে আসলাম আমরা কর্তৃকারকে। তো আজকে আমরা কর্তৃকারক আর কর্মকারকে পড়ব। এবার দেখো কর্তৃকারকের ভেতর, অর্থাৎ কারকের ভেতরে 6টা ভাগ, সেই কর্তৃকারকের ভেতরেও কিন্তু আবার ভাগ রয়েছে, আবার কর্মকারকের ভেতরেও ভাগ রয়েছে। তাই এই ভাগগুলো তোমাদেরকে আমি একটু শর্টে বলে রাখবো, ঠিক আছে। কোনো সময় চলে আসে, আবার কোনো কোনো সময় আসেও না পরীক্ষাতে এই ভাগগুলো থেকে। তোমাদের জেনারেলি কর্তৃকারক বা করণকারক বা কর্মকারক এইভাবেই কোয়েশ্চেনটা দেওয়া হয়, যে একটা লাইন লিখে তার একটা শব্দের নিচে দাগ দিয়ে দেওয়া হলো যে এটা কোন কারক বোঝাচ্ছে, ঠিক আছে। তো সেইটুকু পড়লেই আশা করি তোমাদের যথেষ্ট। কিন্তু তাও এখন যত দিন যাচ্ছে তোমরা জানো যে চাকরির পরীক্ষায় কতটা কম্পিটিশন বেড়ে গেছে। তো যেহেতু কম্পিটিশন বেড়ে গেছে তো সেই জন্য কিন্তু কোয়েশ্চেনও টাফ হবে, এটা কিন্তু বলাই যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়েশ্চেনও টাফ হচ্ছে এবং কাট অফও কিন্তু হাই হচ্ছে। এগুলোর একমাত্র কারণ কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন বেড়ে গেছে। তো তোমাদেরকে তৈরিও হতে হবে কিন্তু ঠিক সেইভাবেই। এতদিন আসতো না বলে যে একেবারেই আসবে না ভেতরের কোনো পার্ট থেকে, সেটা কিন্তু বলা চলে না, ঠিক আছে।
তো সেই জন্যই তোমাদেরকে এগুলো একটু আমি টাচ করে গিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো, পরে যাতে কোয়েশ্চেন আসলে তোমরা ফেস করতে পারো। তো দেখো, চলো শুরু করা যাক। কর্তৃকারক, কর্তৃকারকটা কি? আচ্ছা, কর্তৃকারকটা কি দেখো, যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলা হয়। অর্থাৎ যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে, চলো আমরা একটু আগের লাইনটা দেখে নিই। রাজা শ্রীনগরে রাজকোষ থেকে নিজ হাতে গরিবদেরকে অর্থ প্রদান করছেন। এখানে কর্তৃকারক কোনটা দেখিয়েছি আমি? রাজা, তাই না? তাহলে দান করছেন বা অর্থ প্রদান করছেন, এটাই তো এখানে ক্রিয়াপদ। তো সেই ক্রিয়াপদটা কে করছে, অর্থাৎ এই ক্রিয়াটা কে করছে? অর্থ দানটা বা অর্থ প্রদানটা কে করছে? না, রাজা করছে, তাই তো? তাহলে যে বিশেষ্য বা সর্বনাম পদ, এখানে সে দিয়েও থাকতে পারতো, রাজা না দিয়ে সেও থাকতে পারতো, তাহলে সেটা সর্বনাম পদ, কিন্তু সেই ক্ষেত্রে সেই প্রদান করছে অর্থটা, তাই তো? তাহলে রাজা থাক বা সে থাক, যে কাজ করবে অর্থাৎ অর্থ প্রদানটা যেহেতু রাজাই করছে, তাই রাজাই কিন্তু কর্তৃকারক হয়ে যাবে। তাহলে দেখো সংজ্ঞাটা এবার দেখি আমরা। যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করছে, অর্থাৎ লাইন বাক্যটার মধ্যে যে একটা কাজ বোঝাচ্ছে, যে ডুইং ওয়ার্ডটা আছে, সেটা কে করছে, সেই ক্রিয়াটা কে সম্পন্ন করছে, কে সম্পাদন করছে, সেই কিন্তু কর্তৃকারক। অর্থাৎ ক্রিয়ার সাথে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্তৃকারক। কে করেছে, কারা করেছে, এরকম যখন প্রশ্ন আমরা পাবো, তখন কিন্তু সেই কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, সেটাই কিন্তু কর্তৃকারক। যেমন মনে করো আগের যে লাইনটা আমি পড়ালাম, রাজা প্রদান করছেন, তাহলে কে প্রদান করছেন? না, রাজা প্রদান করছেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে রাজা হচ্ছে কর্তৃকারক, কারণ আমরা কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি রাজা। তারপরে দেখো এখানে যে আরেকটা তোমাদেরকে আমি উদাহরণ দেখিয়েছি, সেটা হচ্ছে সুজন ক্রিকেট খেলে। সুজন ক্রিকেট খেলে, তাহলে কে ক্রিকেট খেলে? সুজন ক্রিকেট খেলে। তাহলে কে প্রশ্নের একটা উত্তর আমরা পাচ্ছি, সেই উত্তরটা হচ্ছে সুজন। সুজন ক্রিকেট খেলে, কে ক্রিকেট খেলে? সুজন ক্রিকেট খেলে। তাহলে সুজন কিন্তু হয়ে যাচ্ছে এখানে কর্তৃকারক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে কে ক্রিকেট খেলে, তাহলে উত্তর কি পাওয়া যাচ্ছে? সুজন, অতএব সুজন কর্তৃকারক। যাই হোক, এবার কর্তৃকারকের কিছু প্রকারভেদ আছে, এবার সেইটা একটু আমরা দেখে নেব। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক 4 প্রকারের হয়ে থাকে। যেমন মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। এই 4টি ভাগে কিন্তু কর্তৃকারককে ভাগ করা হয়। কর্তৃকারকের কর্তাগুলো কি কি ধরনের হতে পারে? এক হতে পারে মুখ্য কর্তা, আর এক হতে পারে প্রযোজক কর্তা, আর এক হতে পারে প্রযোজ্য কর্তা, আবার আর এক হতে পারে ব্যতিহার কর্তা। তো এবার কোনটা কিভাবে, অর্থাৎ কর্তৃকারকের ক্ষেত্রে কোনটা কি ধরনের কর্তৃকারক, সেটা একটু আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেব। প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে মুখ্য কর্তা। সেই মুখ্য কর্তা কাকে বলছে? যে কর্তা নিজেই ক্রিয়া সম্পন্ন করে বা নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকেই মুখ্য কর্তা বলে। যেমন সুজন ক্রিকেট খেলে, বা মামুন সাঁতার কাটছে। কে সাঁতার কাটছে? মামুন সাঁতার কাটছে। এখানে কিন্তু সে একাই এই কাজটা করছে। সুজন ক্রিকেট খেলে, সুজনও কিন্তু এখানে একাই ক্রিকেট খেলছে, ঠিক আছে? তাহলে যে কর্তা নিজেই ক্রিয়া সম্পাদন করছে তাকে বলা হয় মুখ্য কর্তা। তাই এখানে মামুন হয়ে যাচ্ছে মুখ্য কর্তা, আর আগেরটাতে সুজন হয়ে যাচ্ছে মুখ্য কর্তা। তারও আগে যে উদাহরণটা, রাজা গরিবদের অর্থ প্রদান করছেন, সেখানেও কিন্তু রাজা হয়ে যাচ্ছে মুখ্য কর্তা। তাহলে মুখ্য কর্তা সম্পর্কে আমরা জেনে গেলাম যে যেই বাক্যে কর্তা নিজেই ক্রিয়া সম্পাদন করবে সেই কর্তাই হলো মুখ্য কর্তা। অর্থাৎ সেটাকে আমরা কর্তৃকারকের যে মুখ্য কর্তৃকারক বা মুখ্য কর্তা সেটা কিন্তু নির্বাচন করতে পারছি। এবার দেখো প্রযোজক কর্তা। প্রযোজক কর্তাটা কি? যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে প্রযোজক কর্তা বলা হয়। অর্থাৎ নিজে কাজ সম্পাদন করছে না, অন্য কেউ কাজটা অন্য কেউ কাজটা সম্পাদন
করছে, নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করাচ্ছে, তাকে কিন্তু প্রযোজক কর্তা বলা যেতে পারে। যেমন দেখো, মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, তাহলে এখানে মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, অর্থাৎ দুধটা কে খাচ্ছে? শিশু খাচ্ছে, কিন্তু কে খাওয়াচ্ছে? না মা খাওয়াচ্ছে। তাহলে মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। এক্ষেত্রে কিন্তু দেখো, দুধ কিন্তু শিশুরা নিজেই কিন্তু চুষে খায়, মায়ের মাতৃ স্তন থেকে দুধটা কিন্তু নিজেরাই শিশুরা পান করতে পারে, কিন্তু তাও বলা হয় যে মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। এটা কেন বলা হয়? কারণ যেহেতু শিশুরা স্বেচ্ছায় সেই মায়ের স্তন পান করতে পারে না, সেই জন্য মায়েরা হেল্প করে, কিন্তু হেল্প করার পরে কিন্তু শিশুরা নিজে থেকেই দুধটা পান করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে বলা হয় যে মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, কারণ শিশু কিন্তু উঠে এসে একা একাই মায়ের কোলে উঠে মায়ের স্তন থেকে দুধ খেতে পারবে না। ঠিক আছে, সেই জন্য এখানে মা কিন্তু হয়ে যাচ্ছে প্রযোজক কর্তা, কারণ মা শিশুকে দিয়ে দুধ খাওয়ানো কাজটা সম্পন্ন করছেন। তাহলে প্রযোজক কর্তা বোঝা গেল। এবার আমরা পড়ব প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা যাকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন রাখাল গরু চড়ায়, রাখাল গরু চড়ায়, কে গরু চড়ায়? রাখাল গরু চড়ায়। ঠিক আছে, তো এই রাখাল গরু চড়ায়, এখানে দেখো প্রযোজ্য কর্তা কোনটা? প্রযোজক কর্তা যাকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। তাহলে রাখাল গরু চড়াচ্ছে, কে গরু চড়াচ্ছে? রাখাল গরু চড়ায়, অর্থাৎ গরু কিন্তু নিজে চড়ছে, কিন্তু রাখাল গরু চড়াচ্ছে। উপরিউক্ত রাখাল গরু চড়ায় বাক্যে রাখাল প্রযোজক কর্তা এবং গরু কিন্তু প্রযোজ্য কর্তা হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রযোজক কর্তা যাকে দিয়ে ক্রিয়া সম্পাদন করাচ্ছে। রাখাল কি নিজে চড়ছে? রাখাল তো নিজে চড়ে না, রাখাল গরুকে চড়ায়, তাহলে এখানে রাখাল হয়ে যাচ্ছে প্রযোজক কর্তা, আর গরু কিন্তু হয়ে যাচ্ছে এক্ষেত্রে প্রযোজ্য কর্তা। অনুরূপভাবেই শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, শিক্ষক কি পড়ছেন? পড়ছে না, শিক্ষক ছাত্রকে দিয়ে পড়াচ্ছেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু হয়ে যাচ্ছে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা এবং ছাত্রকে পড়াচ্ছেন, তাহলে ছাত্র হয়ে যাচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। আচ্ছা, তারপরেরটা দেখি আমরা ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা কোনটাকে বলা হচ্ছে? দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পন্ন করলে বা সম্পাদন করলে তাকে ব্যতিহার কর্তা বলা হয়। যেমন দেখো, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সাপে নেউলে লড়াই হচ্ছে, বাপ বেটায় ঝগড়া করছে, রাজায় রাজায় লড়াই, রাম রাবণে করে রণ। তো এখানে কি হচ্ছে? দুটো কর্তা, সাপে নেউলে, সাপও একটা কর্তা, নেউলও একটা কর্তা, কিন্তু এক জাতীয় ক্রিয়াই সম্পন্ন করছে, দুজনেই লড়াই করছে। বাপে বেটায় ঝগড়া করছে, বাপেও ঝগড়া করছে, বেটাতেও ঝগড়া করছে, তাহলে দুটোই হচ্ছে কর্তা, তাই তো, কিন্তু একই ধরনের ক্রিয়া সম্পন্ন করছে। এই ধরনের কর্তাকে বলা হয় ব্যতিহার কর্তা। ঠিক আছে, তাহলে এই যে কর্তৃকারকের প্রকারভেদে আমরা 4 ধরনের কর্তার রূপ পেলাম, সেগুলো মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা আর ব্যতিহার কর্তা। তাহলে এই কটা কর্তা কিন্তু ভালো করে আমাদেরকে পড়ে নিতে হবে। ঠিক আছে, আর কর্তৃকারক কোনগুলো সেটা নিশ্চয়ই তোমাদের আর বুঝতে অসুবিধে নেই। আচ্ছা, চলো এবার পরের যে পার্টটা অর্থাৎ কর্মকারক সেটা একটু আমরা দেখে নিই। কর্মকারক কাকে বলে একটু আগে দেখে নিই আমরা। কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকেই কর্মকারক বলা হয়। বাক্যের অন্তর্ভুক্ত ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, আগেরটা কি ছিল? কে বা কারা, আর ক্রিয়া আর কর্মকারকের ক্ষেত্রে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, এই সংক্রান্ত একটা লিস্ট আমি তোমাদেরকে শেষের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আগেরটা ছিল কর্তৃকারক, আমরা সবসময় মনে রাখবো যে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সাধারণত কর্তৃকারক হয়ে থাকে। আর কর্মকারকের ক্ষেত্রে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে আমরা উত্তর পেয়ে যাই তাহলে তাকেই কিন্তু কর্মকারক আমরা বলতে পারি। যেমন দেখো, জেলেরা মাছ ধরে, জেলেরা কি ধরে? জেলেরা মাছ ধরে, তাহলে এখানে মাছ কিন্তু হয়ে যাচ্ছে কর্মকারক। ওকে, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু
পেয়ে যাচ্ছি আমরা উত্তর, সেটাই কিন্তু কর্মকারক। আচ্ছা, যদি আমরা এটা কাকে দিয়ে প্রশ্ন করি যে জেলেরা কাকে ধরে, জেলেরা মাছকে ধরে, তাই তো? তাহলে কে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে যদি উত্তর পেয়ে যাই তাকে আমরা কর্মকারক বলে থাকি। আর কর্তৃকারক কোনটা, যেটা কে বা কারা এই যোগে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা কিন্তু কর্তৃকারক। যেমন মনে করো এখানে জেলেরা মাছ ধরে, কে মাছ ধরে যদি আমি বলি জেলেরা, তাহলে সেটা কর্তৃকারক। আর জেলেরা কি ধরে, কি দিয়ে যদি আমি প্রশ্ন করে উত্তর পাই জেলেরা মাছ ধরে, তাহলে মাছ কিন্তু হয়ে যাচ্ছে এখানে কর্মকারক। আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধে নেই। এবার কর্মকারকের কিছু প্রকারভেদ রয়েছে, কর্মকারকের প্রকারভেদগুলো একটু তাড়াতাড়ি আমরা দেখে নেব। কর্মকারক কয়েক প্রকারের হতে পারে, সেই প্রকারগুলো কি কি? 5টা প্রকারের হতে পারে। প্রথম যেটা, সেটা হচ্ছে মুখ্য কর্ম বা বস্তুবাচক কর্ম। প্রথমটাই ভাগটাই রয়েছে মুখ্য কর্ম বা বস্তুবাচক কর্ম। তাহলে এই মুখ্য কর্মটা কি, মুখ্য কর্ম কাকে বলে একটু আমরা দেখে নেব। দ্বিকর্ম ক্রিয়ার দুটো করে কর্ম থাকে, একটি বস্তুবাচক আর অপরটি হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে মুখ্য কর্ম বা বস্তুবাচক কর্মের মধ্যে যেটা রয়েছে, ক্রিয়ার দুটো করে কর্ম থাকছে, একটা বস্তুবাচক অপরটি ব্যক্তিবাচক। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম বলা হয়। মুখ্য কর্মে বিভক্তিও যুক্ত হয় না। যেমন বাবা আমাকে জামা কিনে দিয়েছেন, এই বাক্যে কি দেখো, জামা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে কি কিনে দিয়েছেন, উত্তর করলে আমরা পাচ্ছি তো জামা। তাহলে জামা কিন্তু একটা কর্মকারক, এবং এই কর্মকারকের মধ্যে মুখ্য কর্ম হচ্ছে জামা। কি কিনে দিয়েছেন, জামা। আর আমাকে কিনে দিয়েছেন, এটা কিন্তু গৌণ কর্ম। তাহলে বাবা আমাকে জামা কিনে দিয়েছেন, যেটা দেখো আমাকে আমাকে কিনে দিয়েছেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি আগেই বলেছিলাম। তাহলে জামা, কি কিনে দিয়েছেন, জামা কিনে দিয়েছেন, কাকে কিনে দিয়েছেন, আমাকে কিনে দিয়েছেন, ঠিক আছে। তো আমাকেটা না, মানে আমাকেটা না বলেও কিন্তু আমি লাইনটা লিখতে পারতাম, বাবা জামা কিনে দিয়েছেন, বাবা আমাকে জামা কিনে দিয়েছেন। তাহলে দুটো লাইনে কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাকেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমাকেটা হয়ে যাচ্ছে এখানে গৌণ কর্ম, কিন্তু জামাটা এখানে ইম্পর্টেন্ট। কি কিনে দিয়েছেন, না জামা কিনে দিয়েছেন, তাই জামাটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে মুখ্য কর্ম। কারণ জামা শব্দটির সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, কারণ আমরা জানি যে মুখ্য কর্ম যেটা, সেটার সাথে কোনো বিভক্তি যুক্ত থাকবে না। এই যে এই লাইনটা দেখো, মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয় না, কিন্তু আমাকে আমাকে এখানে কে বিভক্তি যুক্ত হচ্ছে, এই জন্যই তোমাদেরকে বিভক্তিটা একটু টাচ করিয়ে দিয়েছিলাম আমি। আমাকে এখানে কে বিভক্তি যুক্ত হচ্ছে, তাহলে কে কিন্তু হয়ে যাচ্ছে গৌণ কর্ম। এবং জামা, জামার মধ্যে কিন্তু কোনো রকম কোনো বিভক্তি নেই, এটা শূন্য বিভক্তি, বিভক্তি যুক্ত হয়নি, তাই জামাটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে মুখ্য কর্ম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো গৌণ কর্ম বা ব্যক্তিবাচক কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মকেই গৌণ কর্ম বলা হয়। যেমন তিনি আমাকে একটি কলম উপহার দিয়েছেন, এক্ষেত্রে গৌণ কি, আমাকে। আগেরটা দিয়ে তো তোমরা বুঝতে পেরেছো গৌণ কর্ম মুখ্য কর্ম। আর এখানে কি কিনে দিয়েছেন, কলম কিনে দিয়েছেন, সেটা কিন্তু মুখ্য কর্ম। মুখ্য কর্ম, কারণ মুখ্য কর্ম কেন, কারণ এটা এক্ষেত্রে কিন্তু কলমের সাথে কিন্তু কোনো রকম কোনো বিভক্তি যুক্ত হয়নি, কিন্তু আমাকে সাথে কিন্তু বিভক্তি যুক্ত রয়েছে, কে বিভক্তি যুক্ত রয়েছে। তাহলে যদি তোমাদের কোশ্চেনে যদি এরকম দিয়ে দেয় ভেতর থেকে যে মুখ্য কর্ম কোনটা, গৌণ কর্ম কোনটা, তাহলে আশা করি তোমরা বলতে পারবে। একটা লাইন দিয়ে দেওয়া হলো এবং সেখানে তোমাদেরকে বলা হলো যে এখানে মুখ্য কর্ম আর গৌণ কর্মকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে যেই শব্দটা বিভক্তি যুক্ত থাকবে সেটা হচ্ছে গৌণ কর্ম, আর যেই শব্দটাতে বিভক্তি থাকবে না, বিভক্তি যুক্ত থাকবে না, সেটাই হয়ে যাচ্ছে মুখ্য কর্ম। ঠিক আছে, তাহলে মুখ্য কর্ম আর গৌণ কর্ম আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা পড়বো উদ্দেশ্য কর্ম। উদ্দেশ্য কর্মটা কি, বিভক্তি যুক্ত স্বাভাবিক কর্মকেই উদ্দেশ্য কর্ম বলা হয়। যেমন কি, তিনি আমাকে সত্যবাদী বলেছেন, তিনি আমাকে সত্যবাদী বলেছেন, তাহলে এখানে সত্যবাদী বলেছেন, কি বলেছেন, সত্যবাদী বলেছেন, তাহলে এখানে কিন্তু উদ্দেশ্য কর্ম হয়ে যাচ্ছে সত্যবাদী। বিধেয় কর্ম, বিধেয় কর্ম কি, বিভক্তিহীন দ্বিতীয় অতিরিক্ত কর্মকে বিধেয় কর্ম বলা হয়। যেমন দেখো দুধকে মোরা দুগ্ধ বলি, এখানে দুধ এবং দুগ্ধ দুটোকেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে কিন্তু বিধেয় কর্ম হয়ে যাচ্ছে বিধেয় কর্ম হয়ে যাচ্ছে কি, দুধকে আমরা দুগ্ধ বলি। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় যে বিভক্তিহীন যে দ্বিতীয় অতিরিক্ত যে কর্মটা, অর্থাৎ এই যে দুধকে, এটার সাথে বিভক্তি যুক্ত আছে, এটা তাহলে হবে না। বিধেয় কোনটা, যেটাতে বিভক্তিহীন,
দেখো এখানে লেখা আছে বিভক্তিহীন দ্বিতীয় অতিরিক্ত কর্মকে, তাহলে দ্বিতীয় অতিরিক্ত কর্ম হচ্ছে বিভক্তিহীন দুগ্ধ, তাহলে হয়ে যাচ্ছে দুধকে মোরা দুগ্ধ বলি, এখানে দুগ্ধ হয়ে যাচ্ছে কিন্তু বিধেয় কর্ম। এরপরে যেটা আমাদেরকে দেখতে হবে সমধাতুজ কর্ম, কোনো কোনো অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে সেই ক্রিয়াজাত শব্দ কোনো শব্দকে কর্মরূপে ব্যবহার করে ক্রিয়া নিষ্পন্ন করতে হয়, এরূপ কর্মকে সমধাতুজ কর্ম বলা হয়। অর্থাৎ আর একবার দেখে নাও, কোনো কোনো অকর্মক ক্রিয়াকে, অর্থাৎ কোনোটা অকর্মক ক্রিয়া, সেই ক্রিয়াকে ক্রিয়াজাত করতে কোনো শব্দকে কর্মরূপে ব্যবহার করে ক্রিয়া নিষ্পন্ন করতে হয়, এইরূপ কর্মকে সমধাতুজ কর্ম বলা হয়। যেমন সে বেশ এক ঘুম ঘুমিয়েছে, দেখো এক ঘুম ঘুমিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একটা ঘুমকে আনা হয়েছে একটা কর্ম বোঝানোর জন্য, তাই এটা কিন্তু হয়ে যাচ্ছে সমধাতুজ কর্ম। সে কি কান্নাই না কাঁদলো, অর্থাৎ কি কান্নাই না কাঁদলো, এক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে সমধাতুজ কর্ম, কারণ একটা অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে সেটাকে ক্রিয়াজাত তৈরি করার জন্য কর্মরূপে ব্যবহার করা হচ্ছে অন্য একটা শব্দকে, তাই অন্য একটা ক্রিয়াকে নিষ্পন্ন করতে হচ্ছে, এরূপ কর্মকেই সমধাতুজ কর্ম বলা হয়। তারপরে আরো একটা উদাহরণ নিচে রয়েছে, অমন নাচ নাই বা নাচলে, এখানে নাচ আবার নাচলে, তাহলে সমধাতুজ কর্ম বুঝতে আমাদের কোনো অসুবিধা আর হওয়ার কথা নয়। তাহলে এই গেল হচ্ছে আমাদের কর্মকারক। আমি আবারও বলছি, ভেতরের ভাগগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, কিন্তু তাও যে হারে কম্পিটিশন বেড়ে চলেছে তাই তোমাদেরকে কিন্তু একটু ডিটেলসে পড়ে রাখা ভালো, সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে ভাগগুলো জানালাম। আদারওয়াইজ কিন্তু তোমাদের শুধুমাত্র কারক অর্থাৎ কর্ম কর্তৃ এগুলো চিনতে পারলেই কিন্তু আশা করি কাজ হয়ে যাবে, কিন্তু তাও যদি কোশ্চেন কঠিন হয়, লেভেলটা যদি কঠিন হয় তাহলে কিন্তু তোমাদের এই ভেতর থেকে কোশ্চেন দিতে পারে, সেই জন্য তোমরা সবটাই জেনে রাখো। ওকে, তাহলে আমাদের দুটো ভাগ পড়া হলো, কর্ম এবং কর্তৃ পড়া হলো, বাকি থাকলো এখনো করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। আমি চেষ্টা করব পার্ট 2 এর ক্লাসটাতে বাদ বাকি 4টে কারককে একসাথে করিয়ে দেওয়ার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে আমাদের দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমি যতটুকু পড়ালাম এইটুকু কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে নাও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা আমার বলা কথাগুলোকে একটু বারবার করে শুনবে, ভিডিওটা একটু বারবার করে চালিয়ে কথাটা শুনবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা যেভাবে বুঝতে পারবে সেইভাবেই আমি বলার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।